আসসালামু আলাইকুম। সবাইকে হার্টস কর্তৃক আয়োজিত আজকের ক্যারিয়ার আড্ডায় স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আজকের ক্যারিয়ার আড্ডায় উপস্থিত আছেন জনাব এ.কে.এম. হাসানুর রহমান, সহকারী কমিশনার ভূমি। তিনি ৩৮তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে তিনি কর্মরত আছেন এবং তিনি বুয়েট ১০ ব্যাচের আইপি বিভাগের স্নাতক। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব আব্দুল্লাহ আল মামুন। তিনি ৪৩তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং তিনি বর্তমানে সহকারী কর কমিশনার হিসেবে ৪১তম বিসিএস এর ট্যাক্স ক্যাডারে কর্মরত আছেন। তিনি বুয়েট ১০ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক স্নাতক। আমাদের সাথে আরও উপস্থিত হওয়ার কথা আছে জনাব তোফায়েল আহমেদ। তিনি ৪১তম বিসিএস এর পোস্টাল ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে কর্মরত আছেন। তিনি বুয়েট ১২ ব্যাচের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্নাতক। তো আমি প্রথমেই ভাইদেরকে এক্সট্রিমলি ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময়ের কিছু অংশ আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আর সময় নষ্ট করতে চাই না, আমি শুরুতেই আমি ফ্লোর দিতে চাই জনাব আব্দুল্লাহ আল মামুন ভাইকে। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। জি, ধন্যবাদ মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। ভাইয়া, আসলে তো আপনাদের থেকে আমাদের জানার অনেক কিছুই থাকে, কিন্তু আমাদের প্রোগ্রামটাতে আমরা খুব ছোটভাবে আপনাদের কাছে জানতে চাই। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার সিভিল সার্ভিসে যে আসার কারণটা কি ছিল? আচ্ছা, সিভিল সার্ভিসে আসার কারণ বলতে গেলে আসলে ওভাবে করে পরিকল্পনা করে যে আসা হয়েছিল বিষয়টা ঠিক তা না। যখন শুরু করি আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করি, পাশ করার পরপরই তখন আসলে ৩৭তম বিসিএস এর আসলে সার্কুলারটা পাই আমরা। তো তারপরে তখনই অ্যাপ্লাই করা হয়। আমরা ভাবতেছিলাম যে আসলে প্রাইভেট জবের জন্য চেষ্টা করব। কেউ আমার যে ক্ষেত্রে যেটা হচ্ছিল, আমার রুমমেটদের মাঝেও আসলে কনফিউশন ছিল। তো প্রাইভেট জবের জন্য চেষ্টা করব নাকি বাইরে যাওয়ার জন্য জিআরই দেওয়ার জন্য চেষ্টা করব। নাকি বিসিএস এ এখন তখন শুনতেছি যে আমাকে বিসিএস দিচ্ছে। তখনও বিসিএস এর ক্রেজটা আসলে এই লেভেলে আসে নাই। আমরা যখন ৩৭তমতে করি, অ্যাপিয়ার করি। তাছাড়া রেজাল্টটাও আসলে অত বেশি আশানুরূপ ভালো ছিল না বুয়েটে থাকতে। তো তখন আসলে খুব কনফিউজ ছিলাম যে বাইরে যাওয়ার চেষ্টা করব নাকি দেশে থাকবো। আর ওইদিকে বিভিন্ন বন্ধুদের সঙ্গে কথা বলে তখন দেখা গেল যে অনেকেই বিসিএস এর জন্য চেষ্টা করছে, যে বিসিএস এর লাইফটা আসলে আমরা আগে প্রিভিয়াসলি বিসিএস সম্পর্কে খুব একটা ধারণা রাখতাম না ভার্সিটিতে থাকতে ইনিশিয়াল টাইমে। তো এভাবে করেই জার্নিটা খুব সাডেন বলতে পারেন। তো তারপরে আসলে খুবই লাকি ছিলাম, খুব ভালো ভালো কিছু বন্ধু পাইছিলাম। এই যে হাসানুর রহমান, হাসান আমার খুব ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, এবং হাসানের কাছ থেকে আমি অনেক সাহায্য পাইছি বিসিএস জার্নিতে। তো খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল থাকার কারণে আমরা আসলে থ্রাইভ করতে পারছিলাম। হ্যাঁ, আমরা জানতে পারলাম যে আপনার আসার কারণটা কি ছিল। যদি আপনার এই যে জার্নি যেটা ছিল, এটা যদি আমাদের খুবই সংক্ষেপে বলতেন যে আপনি জার্নিটাকে কিভাবে, কারণ প্রতি বছর তো লক্ষাধিক পরীক্ষার্থী থাকে। তাতে দেখা যায় যে খুবই কম পোরশনে আমাদের একদম ফাইনালি উঠে আসে। তার মধ্যে লাকি একজন আপনি। তো এই জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করুন। বিসিএস এর জার্নিটা আসলে খুবই আনসার্টেন একটা জার্নি, আনসার্টেন একটা রাইড, এবং এটার জন্য যে পরিমাণ সময় কিল হয় বা হয়, তো যে পরিমাণ ধৈর্য সহকারে অপেক্ষা করা লাগে একটা মানুষ আসলে সেম বিসিএস কে অবলম্বন করে বসে থাকাটা আমার মনে হয় যে আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা থাকাটা এটা থাকাটা আসলেই না, কিন্তু বিসিএস এর গোলটা থাকাটা দরকার আছে অবশ্যই। দেশে থাকলে বিসিএসটা সব থেকে প্রেস্টিজিয়াস জব এবং সব থেকে সিকিউরড একটা লাইফ সেটা আসলে অফার করে। তো সেই জায়গাটাতে আসলে আমাদের মাঝেও আসলে কিন্তু আমরাও কিন্তু একটা দীর্ঘটা সময় বেকার ছিলাম। আমরা যখন বিসিএস এর জার্নি করি তখন আসলে আমরাও দীর্ঘদিন বেকার ছিলাম, এবং আমি টেকনিক্যাল পড়ালেখার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছিলাম না ওভাবে। প্রিপারেশন ছিল না, এবং আসলে কনফিডেন্সটা একটু কম ছিল টেকনিক্যাল পড়ালেখার জন্য, এবং রেজাল্টটা একটু খারাপ করছিলাম। এখন তো বিসিএস এর জন্য আসলে দেখলাম যে আসলে আপনার জার্নিটা বলতে গেলে যে আমার বাংলা ইংলিশ পড়তে আসলে খুব একটা কষ্ট হয় না। জিনিসগুলো দেখে গেছে যে আসলে বেশ সহজই লাগছিল। এটার কারণ আছে যে হয়তো আগে মোটামুটি বাংলা ইংলিশের বেসটা আমরা খুব লাকি ছিলাম, বা হয়তো 7, 8, 9 থাকতে বাংলা ইংলিশের পার্টে মোটামুটি একটা ধারণা ছিল, যেটাতে হয়তো কনফিডেন্সটা এর জন্য খুব বেশি ড্রপ করে নাই বিসিএস এর প্রিপারেশন নিতে গেলে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ যদি আসলে সবার কিন্তু ইফোর্ট লেভেলটা একরকম লাগবে না। বিসিএস এর যখন সে কেউ জার্নি শুরু করবে, যে কারো যদি বাংলা ইংলিশের দেখা গেছে যে ইন জেনারেল গ্রামাটিক্যাল সাইড এবং আসলে ওভারঅল একটা বাংলা ইংলিশের অবস্থা যদি ওভারঅল এভারেজ থেকে একটু ভালো হয়,
তাদের জন্য কিন্তু বিসিএস রাইটটা ইজিয়ার হয়ে যাবে যথেষ্ট। আমার মনে হয় এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর। কিন্তু কারোর যদি আসলে এই জায়গাগুলোতে একটু দুর্বলতা থাকে, সেটাও কোনো সমস্যা না। সেটাও কিন্তু কয়েক মাসের এফোর্ট দিলে কিন্তু সেটা কভার হয়ে যায়। সমস্যা হবে না আশা করি এই জায়গাগুলোতে। তো ওই সময়টা আসলে খুবই আনসার্টেন ছিল। অনেক সময় খারাপ লাগতো যখন বেকার ছিলাম। কিন্তু আমরা কয়েকটা বন্ধু ছিলাম, একসঙ্গে পড়াশোনা করছি। একসঙ্গে আসলে ফ্রাস্ট্রেশনের টাইমগুলো আসলে আমরা একসঙ্গে ছিলাম। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা সবাই সবাইকে কনসোল করতে পারতাম। তো এটা ইম্পর্টেন্ট বিসিএস দেওয়ার জন্য। আপনার আশেপাশে নট নেসেসারিলি যে শুধু বিসিএস এর জার্নিতে কেউ আছে সে থাকা, কিন্তু আশেপাশে কিছু নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, কিছু ভালো বন্ধু থাকাটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। তার মানে ভাই আপনি বলছিলেন যে আপনার পাশে যে সার্কেল যেটা ছিল এটা কোলাবোরেটিভ জার্নিটা আপনাকে হেল্প করছে সামনের দিকে। ডেফিনেটলি এটা খুবই একটা সিম্বায়োটিক ইফেক্ট ছিল আসলে সবার উপরেই আমার মনে হয়। তো ভাই আমরা আজকে যে আমাদের ক্যারিয়ার আড্ডাটা এখানে মেইনলি আমরা একটু পিলি বিষয়ক কথাটাকে একটু ফোকাস করে করতে চাই। তো আপনার কাছে মনে হয় যে এই পুরো জার্নিতে পিলির গুরুত্বটা ঠিক কোন জায়গাতে থাকবে পিলটা স্টেপ পার হওয়ার মধ্যে? আর এই যে পিলিটা যেটা সেটা সবচেয়ে ভালোভাবে একজন ক্যান্ডিডেট কিভাবে প্রস্তুতি নিতে পারে? প্রিলিমিনারির জন্য প্রস্তুতির ক্ষেত্রে ১ম এ আমি বলব, আমার নিজের অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে আপনার ওই জায়গাটায় আবার আসবো। প্রিলিমিনারি রাইটটাতে ২ টা ব্যাপার খুবই ক্রিটিক্যাল। একটা বাংলা ইংলিশের কথা আমি আগে বলছি। বাংলা ইংলিশের যদি একটা মানুষের সাধারণ ইন জেনারেল একটা ইয়ে থাকে, কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকে, তো তার কাছে কিন্তু এটা ইজিয়ার হবে। আরেকটা জায়গা আছে যে কারোর যদি আসলে ম্যাথের দিকে আসলে যদি কেউ থাকে যে ম্যাথ বা কম্পিউটার এসব দিকে যদি অ্যাডভান্টেজ থাকে, তো যেটা সায়েন্স ফ্যাকাল্টির ছেলেমেয়েদের থাকে নরমালি। তো সেই জায়গাটাতে আপনার আসলে হচ্ছে যে ম্যাথের সাইডটাতে যদি এফোর্ট আসলে ওরকম মিনিমাল এফোর্টে ভালো করতে পারতেছে, এই জায়গাটা একটা জায়গা আছে। কিংবা ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি জায়গাগুলো তো অল্প সময়ের মধ্যেই কভার করে ফেলতে পারছে, বা বেশি সময় লাগলো, বেশি সময়টা আসলে ব্যাপার না, সময় লাগলেও ওটা না। ম্যাথ মেন্টাল অ্যাবিলিটিতে ভালো মার্কস গ্যারান্টেড। কেউ যদি আসলে এফোর্ট দেয় সে ভালো মার্কস তুলতে পারবে। কম্পিউটারটা ক্রিটিক্যাল, কম্পিউটার বা আপনার আইসিটি ওই সাইডটা একটু ট্রিকি। ওটাতে কিন্তু সবসময় খুব ভালো মার্কস আসার গ্যারান্টি থাকে না আমার মনে হয়। তো ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি, বাংলা ইংলিশ এই জায়গাগুলোতে যদি কারোর অ্যাডভান্টেজ চলে আসে এফোর্ট দিয়ে, তো তার কিন্তু আমার মনে হয় পিলিতে অন্যান্য জায়গাগুলোতে মার্কগুলো আসলে কভার করে ফেলতে পারে। এটা আসলে সম্ভব। তাহলে ভাই আপনি যখন প্রস্তুতি নিয়েছিলেন তখন এই বিষয়গুলোকে আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করেছিলেন যে আপনার স্ট্রং জোন বা আপনি কোন বিষয়ে নাম্বার তুলতে পারেন? যেহেতু আমাদের ২০০ তে তো ২০০ পেতে হয় না। আমরা ধরছি 120 মার্ক আমাদের জন্য সেফ হতে পারে। তো হুম, এইখানে আসলে মানে এভাবে করে বলাটা কঠিন। এটা ডিপেন্ড করে মানে কার স্ট্রেংথ এর জায়গায়, কার উইকনেস এর জায়গায় কিরকম, এটা কিন্তু খুবই এক্সট্রিমলি সাবজেক্টিভ, একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ব্যাপার। এটা একটা মানুষের একটা জায়গায়। এবং সেখানে আরেকটা এমসিকিউ পরীক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমার মনে হয়েছে যে এমসিকিউ পরীক্ষাটা আসলে এক্সক্লুড করার পরীক্ষা। আপনার এই জায়গাটা কিন্তু একটা সব ইনফরমেশন কিন্তু আপনাকে একদম পিন পয়েন্ট মাথার মধ্যে না থাকলেও চলে। আপনার মোটামুটি যে একটা ধারণা থাকলে যে এই জিনিসগুলো আসলে এই ডোমেনের ভেতরে এটা অ্যান্সার আছে, এরকম একটা ধারণা থাকলেই কিন্তু আসলে অনেকগুলো কোশ্চেনই আপনার আসলে এক্সক্লুড করা যায় সহজে। আপনার একটা সাহিত্য নিয়ে আপনি অনেকগুলো লিটারেচার পার্টেই মনে হতে পারে যে এই লেখাটা আসলে কে লিখছে, ২-৩টা রাইটার সম্পর্কে আপনার কনফিউশন থাকতে পারে। কিন্তু আপনাকে তো পড়তে হবে। আপনি যদি কয়েকটা রাইটার সম্পর্কে এরকম কনফিউশনের বহু প্রশ্নই থাকবে। এটা খুবই স্বাভাবিক। পরীক্ষা দিতে গেলে তখন দেখা গেছে যে এটা জীবনানন্দ লিখছে নাকি আসলে এটা আ বিভূতি লিখছে। এরকম ৩-৪ টা রাইটার নিয়ে কনফিউশন আসতে পারে একটা হঠাৎই। কিন্তু মনে হবে যে এই ৩-৪ জনের মধ্যেই কেউ লিখছে। ও যখন অপশনস দেখা হয়, দেখা যাবে যে কিন্তু অপশনস এর মধ্যে কিন্তু আপনি যে ৩-৪ জন আপনার মাথায় ঘুরতেছে, যে প্রশ্নকর্তার মাথায় কিন্তু ওই ৩-৪ জনের নাম নাই, কিন্তু সে ছিল না। যে প্রশ্ন করছে সে কিন্তু ওগুলোর মধ্যে একটাই অপশনে থাকবে। তো সেক্ষেত্রে ইন দ্যাট কেস আপনাকে ওই এরকমভাবে কিন্তু এক্সক্লুড করা যায়। অনেকগুলো আনসারই এভাবে করে এক্সক্লুড করে কিন্তু অ্যারাউন্ড আপনি 10 টু 15-20 মার্কস এরকম চলে আসে পরীক্ষায়। বা কেউ যদি বলে যে না আমি ১২০ টা দাগাবো পরীক্ষার হলে আমার ১২০ টাই কারেক্ট হবে। এটা কিন্তু আসলে খুবই প্র্যাকটিক্যাল কোনো কথা না। মানে কারোর আসলে ওরকম ১২০ টা একদম পিন পয়েন্ট কমন পড়বে বা ওই সময় ওর মধ্যে কিন্তু কনফিউশন থাকে। কিছু কনফিউশন কাজ করবে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে আপনার এক্সক্লুড করার ক্যাপাসিটিটা খুবই ইম্পোর্টেন্ট। একটা মানুষ কিভাবে এক্সক্লুড করতে পারে এ এ এই এইটা নিয়ে কাজ করা উচিত। প্রিলি পরীক্ষায় ভালো করার জন্য কারোর শুধু পড়াশোনা করাটাই যে প্রিলি ভালো করার ট্রিক্স সেটা না। আম এক্সক্লুড করার আর্টটাও আসলে একটা বড় ট্রিক্স প্রিলি পরীক্ষার জন্য। ভাই কেউ আমি বললাম আমার একটা প্রিপারেশন আছে পিলির জন্য আমি বিশেষ তো আমি যে এক্সিকিউট করার যে আর্টটা যেটা আমি ক্যাপচার করব, এটা কি আমি
কিভাবে ক্যাপচার করতে পারি? বেশি কোশ্চেন সলভের মাধ্যমে, বেশি অনুশীলনের মাধ্যমে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে কোনটা বেশি ভালো হতে পারে? আপনার কাছে কি? উম পরীক্ষা দেওয়াটা তো অবশ্যই ভালো একটা পদ্ধতি এবং রেগুলার পরীক্ষার মধ্যে থাকা, পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দেওয়ার পরে তার নেগেটিভ মার্কস কেমন আসতেছে, সেটাকে কিভাবে রিডিউস করা যায়, কোথায় কোথায় নেগেটিভ আসছে, এটা একটা প্যাটার্ন সে নিশ্চয়ই বুঝতে পারবে। একজন পরীক্ষার্থী আসলে রেগুলার যদি কিছু পরীক্ষা দেয়, এমন করে 15-20টা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তার আমার মনে হয় একটা ধারণা হয়ে যাওয়ার কথা যে আসলে তার কোন জায়গাগুলোতে আসলে সমস্যা হয়, কোন জায়গাগুলোতে সে দাগাতে চেষ্টা করে, টেন্ডেন্সি কাজ করে, আবার ওই জায়গাগুলো মিস্টেক বেশি হয়। তাহলে কি সে অন্য কোনো কিছু ইয়ে করা উচিত কিনা, ওই ধরনের কিছু কোশ্চেন বেশি অ্যাভয়েড করা উচিত কিনা, এই ধারণাগুলো আস্তে আস্তে তারা ডেভেলপ করবে। আবার কিছু কিছু টপিক যেটা হয়তো সে পড়তে ভয় পায় বা অনেকে যখন ফিডব্যাক পাবে যে এই টপিকে দেখা গেলো অন্যরা ভালো করতেছে, অল্প ইফোর্টে নাকি ওই টপিকটা আসলে কনফিউশন দূর করা যায়, এরকম হতেই পারে, এটা হবে, সবারই কম বেশি হয়, এরকম হতে পারে। এবং সেভাবে করে করে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আস্তে আস্তে ঠিক করবে, করাটা সম্ভব। ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। আমার যারা অডিয়েন্স থাকবেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে ভাইয়ের পার্সপেক্টিভ কি ছিল পুরো, বিশেষ করে পিলির ব্যাপারে ভাইয়া কি পার্সপেক্টিভ দিয়েছেন। যদিও আসলে বলার অনেক জায়গা আছে, কিন্তু আমরা খুবই ছোট পরিসরে বা ছোট আকারে ভাইদের কাছে জানতে চাচ্ছি। এজন্য আমরা আসলে ভাইদেরকে ছোট করে বলার জন্য শুরু থেকে অনুরোধ করছি। আমি আরেকটা কথা ভাই জানতে চাই যে আপনার লাস্টে যে আমাদের যারা নিউ এক্সামিনে আছেন বা যারা পুরাতন আছে, হয়তো কিছু মার্কের জন্য তারা টিকছে না, তাদের জন্য আপনার কি একটা উপদেশ থাকবে যে তারা যাতে তাদের পিলি জার্নিটাকে সফল করতে পারে? ফ্রি জার্নিটাকে, হ্যাঁ, তাদের জন্য আসলে নিউ কামার্সদের জন্য বা নতুন অ্যাসপারেন্টস এর জন্য যদি আসলে বলতে হয়, তাহলে আমি আমি ওইটাই বলবো যে আসলে তার এক্সক্লুড করার আর্টটা নিয়ে কাজ করা উচিত। আসলে অনেকেই আসলে অনেক ভালো জানেন, আমার থেকে অনেকে দেখা গেছে নিউ কামার্সদের মধ্যে এখন আসলে এত পড়াশোনা করে সবাই, বিশেষ এত কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে দিন দিন, অনেকে আমার থেকে অনেক ভালো নলেজ হোল্ড করে, এমন অনেককে পাওয়া যাবে এবং তারা হয়তো প্রিলিতে কোয়ালিফাই করতে পারছেন না, এটাও সম্ভব, এটাও হতে পারে। তো ইন দ্যাট কেস আসলে আমাদের যেটা নিয়ে একটু কাজ করা উচিত সেটা হচ্ছে আসলে একটু সেলফ রিফ্লেকশন দরকার। নিজের কোথায় কি হচ্ছে মাঝে মাঝে আসলে এই জিনিসগুলো একটু চেক করাটা হয়তো কাজে আসতে পারে, যে না, হয়তো সে বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে পরীক্ষার সময়, বা পরীক্ষার সময় বেশি বেশি স্ট্রেস নিচ্ছে, পরীক্ষার সময় বেশি নার্ভাস হয়ে যাচ্ছে, যে তার আসলে ভালো করাটা মানে করাই লাগবে, বা সবসময় আগে থেকে মনে হচ্ছে, অনেক অনেক কথা বলে তো, হলো একটা প্রিলি মিস হয়েছে, মানে অনেকে বলছে 120-এর নিচে মার্কস পাইলে প্রিলিতে টেকা যাবে না। আমার মনে হয় এই জায়গাগুলোতে সমস্যা হয়, আমার এইসব জায়গাটাতে যারা প্রিপারেশন নিচ্ছে সবার জন্য আসলে আমার মনে হয় এই এই ধারণাটা রাখা দরকার যে প্রিলির কাট মার্কস কিন্তু বিসিএস টু বিসিএস খুব ভ্যারি করে। কোনো বিসিএস এ দেখা গেছে 95 to 96 হচ্ছে, কোনো আবার তার পরের বিসিএস এ দেখা গেল 122 চলে যাচ্ছে কাট মার্ক, পরেরটায় চলে আসবে আবার 107, 108 কিংবা 112, এরকম চলে আসবে। তো কাটমার্ক কত হবে ওইগুলো নিয়ে দুশ্চিন্তা করা আমার মনে হয় না যে ওটা আসলে লেজিট কোনো দুশ্চিন্তায় কখনোই লেজিট না, আমরা সবাই দুশ্চিন্তা কম বেশি করি, কিন্তু এখানে আসলে আরো বেশি লজিক্যাল এই দুশ্চিন্তা, কারণ প্রত্যেকটা বিসিএস এর প্রশ্নে কাটমার্কের খুবই ডিফারেন্স থাকে, পরপর খুব কনসিস্টেন্ট কাটমার্ক থাকে না। তো আসলে নিজের প্রিপারেশন লেভেলের সাথে তখন প্রশ্ন পড়লে বোঝা যাবে আসলে আমি প্রশ্নে কেমন কি পারি। এইটুকু জায়গায় যদি আমরা একটু নজর রাখতে পারি পরীক্ষা দেওয়ার সময়, যে আমি একটু যতটা কম আমার নার্ভটা ধরে রাখা সম্ভব আমি চেষ্টা করব, আমি যেন কমন সেন্সটা একদম লুজ না করি নার্ভাস হয়ে, আমি যেগুলো যা পারি সেই জিনিসগুলো আমি দাগাই ফেলবো কুইকলি, আর যেগুলোতে আমার কনফিউশন আছে ওগুলোর মধ্যে আমি বেস্ট কোশ্চেনগুলো সিলেক্ট করব। এইটাই আমার মনে হয় প্রিলি সব থেকে ভালো আর্ট। যারই যে নলেজ থাকুক, যেভাবে পড়ালেখা করুক, যার স্ট্রেংথ উইকনেস যেখানে থাকুক, সে কিন্তু তার ওই স্ট্রেংথ উইকনেস এর মধ্যে থেকে তাকে মানে ভালো করতে হবে হলো কি, যে তার জানা জিনিসগুলো ভুল কম করবে, যে মিস্টেক হয়তো সব তারপরে হবে, 4-5টা জানা জিনিস মিস্টেক হবে প্রিলি বইতে, ওটা সবারই হয়, 4-5টা জানার জিনিস মিস্টেক হবে, এর বেশি এরকম 4-5টার মধ্যে সীমাবদ্ধ রাখা, যে জানা জিনিস আমি 4-5টার মধ্যে ভুল করলাম। আর হচ্ছে যে আমি আর 25-30-35টা কোশ্চেন আমাকে পিক করতে পারতে হবে, যে আমি 150টা বা 55টা দাগাইলাম, আমাকে ওইরকম আরো 35টা কোশ্চেন, বেস্ট 35টা কোশ্চেন পিক করতে শিখতে পারতে হবে, যে 35টা কোশ্চেন আসলে আমাকে হয়তো 15-20 মার্ক তুলে আনিয়ে দিতে পারে, 15 মার্ক তুলে আনিয়ে দিতে পারে। এই আর্টটা ইম্পর্টেন্ট। যার যে ডোমেনে নলেজ থাকুক, যার কারণ নলেজ অনেক কম থাকলেও কেউ যদি এইটা পিক করার আর্টটা শিখতে পারে, তার প্রিলি আসলে নাটকের কারণ নেই, কিন্তু থ্যাংক ইউ। এটা ইম্পর্টেন্ট। আসলে আমরা ভাইয়ের কাছ থেকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। আসলে ভাইয়ের শুরুতে একটা কথা বলেছিলেন
যে শুরুতে তিনি বলেছিলেন যে সবার ক্যাপাবিলিটি বা সবার যে ক্ষমতা বলবো সেটা কিন্তু ব্যক্তিভেদে আলাদা হবে। সাবজেক্টিভিটির কথা তিনি যেটা বলেছেন। তবুও কিন্তু এখানে একটা বিষয় আমরা কিন্তু যারা সফল থাকে, অবশ্যই সফলদের মাঝে এমন কিছু গুণ ছিল যেখান থেকে আমরা সেখান থেকে পজিটিভ কিছু নিয়ে আমাদের ভেতরে সেটাকে যুক্ত করে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। তো আমি ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং তিনি তার সময় আমাদেরকে দিয়েছেন, তার অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন। আমরা আশা করি ভাইকে সামনেও পাবো। ভাই আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ অবশ্যই। মাহবুব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আসলে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু থাকবেন। আমি এবার একটু হচ্ছে হাসানুর রহমান পলাশ ভাইয়ের কাছে যাবো আরকি। ভাই, পলাশ ভাই আছেন কি আপনি? মাহবুব, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমাদের মাঝে আছেন ৩৮তম BCS এর প্রশাসন ক্যাডারের বর্তমানে সহকারী কমিশনার ভূমি জনাব এ.কে.এম. হাসানুর রহমান। আমরা ভাইয়ের কাছ থেকেও অলরেডি আমরা মামুন ভাইয়ের কাছ থেকে যেসব জিনিস জানতে পেরেছি, সেই জিনিসগুলো নিয়ে আমরা মেইনলি কথা বলবো। তো ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন অলরেডি। ভাইয়ের কথা, আচ্ছা ভাইয়ের ডাক নাম ধরেই বলি, বাঁধন ভাইয়ের কথা আমরা শুনলাম এতক্ষণ। এবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার একটু সিভিল সার্ভিসে যে আসার কারণ বা আপনার জার্নিটা কেমন ছিল আমাদের যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ মাহবুব। আসলে সিভিল সার্ভিসে আসার কারণ আমার খুবই সুহৃদ বন্ধু বাঁধন যেটা বললো, আমাদের কোনো কিছুই খুব একটা প্ল্যান ছিল না আমাদের। আমি মনে করি প্রত্যেকটা হিউম্যান বিং এর লাইফই খুব একটা প্ল্যান্ড হয় না। ঘটনা চক্রে বা ঘটনা প্রবাহে আমরা প্রবাহিত হই। এরই ধারাবাহিকতায় আসলে এই পাশ করার পরপর বুয়েটিয়ানদের স্পেশালি ২-৩টা অপশন থাকে, যে দেশের বাইরে যাওয়া বা প্রাইভেট জব বা সিভিল সার্ভিসে যাওয়া। তো আমার সিজিপিএ খুব একটা ফ্রেন্ডলি ছিল না বাইরে যাওয়ার জন্য, বা বিভিন্ন কারণে বাইরে যাব না এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম জন্যই সেই সময় একটা মোটামুটি হাইপ তৈরি হচ্ছিল সিভিল সার্ভিসে। সেইটার বেসিসেই মূলত সিভিল সার্ভিসে আসা। এর বেশি খুব একটা যে সার্ভিস সম্পর্কে খুব একটা আমরা জানতাম বা এরকম কিছু না। ট্রেন্ড ছিল, মূলত ট্রেন্ডই ছিল বিষয়টা, ওই সময়ের হালের ট্রেন্ড ছিল। এরই ধারাবাহিকতাই মূলত আসে। আচ্ছা ভাই, তাহলে আপনি একটু আপনার জার্নিটা একটু আমাদের কাছে সংক্ষেপে যদি শেয়ার করতেন, কিভাবে কি করলেন, খুবই সংক্ষেপে যদি শেয়ার করতেন। আমরা মূলত ২০১৬ সালে আমাদের গ্রাজুয়েশন শেষ করার পর ৩৭তম BCS এর প্রিলিমিনারি প্রিপারেশনের মধ্যে দিয়ে আমাদের BCS জার্নি শুরু করি, এবং সেটা আমার ক্ষেত্রে ৩৮তম BCS এ গিয়ে শেষ হয়। তো ৩৭তম BCS এ আমরা প্রিলির ক্ষেত্রে যেটা করেছি, প্রথমত যখন পাশ করার পর আমরা এটা শুরু করলাম জার্নিটা, তখন আমরা মূলত পেপারপত্র যেগুলো আছে, তৎকালীন যে পেপার লিডিং নিউজ পেপারস যেগুলো আছে, আমরা সেগুলাকে ফোকাস করেছিলাম। এবং পাশাপাশি আমাদের যে দুর্বলতা ছিল, ইন্টারন্যাশনাল বলো বাংলাদেশ বলো, এই বিষয়গুলোতে বেশি ফোকাস করেছিলাম, যেহেতু এটা একই সাথে একটা মনোযোগ আকর্ষণ করে। সমসাময়িক বিষয়গুলো আমরা জানছি, একটা ভালো লাগা ডেভেলপ করে, সেই বিষয়গুলোতেই মূলত ফোকাস করেছিলাম আমি। পরবর্তীতে যেহেতু বাংলা সাহিত্য, বাংলা লিটারেচার, একই সাথে ইংরেজি সাহিত্য, ইংরেজি লিটারেচার, এটা কম বেশি ইংলিশ লিটারেচার ধারণা ছিল না, কিন্তু এই বিষয়গুলো আমাদের একটা সেফ জোন ছিল। আমরা ছোটবেলায় পড়ে এসেছি, 9-10 পর্যন্ত পড়েছি, ইন্টারেও পড়েছি। এই বিষয়গুলোতে পরবর্তীতে বেশ গুরুত্ব দিয়েছিলাম। এবং একই সাথে সায়েন্স রিলেটেড যেগুলা, ধরো ওইখানে 60 মার্ক আছে আমাদের ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স, জেনারেল সায়েন্স এবং আইসিটি যেগুলা, এগুলো আমাদের হেল্প করেছে। এগুলা মোটামুটি আবার একটু দেখে ঝালাই করেছিলাম। এই কিন্তু ভাইয়া, তো ভাইয়ের কথা একটা স্পষ্ট হলো যে ভাইয়েরা তো যেভাবে নিজেদের প্রিলি জার্নিটুকু সম্পন্ন করেছেন, সেখানে কিন্তু একটা ভালো লাগার কারণও ছিল। যে ভালো লাগার কারণটা তাদের কিন্তু এই পথে আগাইতে সাহায্য করেছে। সুতরাং প্রিলিটাকে যদি আমরা কঠিনভাবে না দেখে যদি আমরা নিজেদের ভালো লাগার স্কোপের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি যে এই পথটা আরো সোজা হতে পারে। তো ভাই, আপনি আমাদেরকে কিছু সাবজেক্টের ব্যাপারে বললেন, আইডেন্টিফিকেশনের ব্যাপারে বললেন।
তো এখন আপনার কাছে কি মনে হয় যে একজন ক্যান্ডিডেট যদি প্রিপারেশন নিতে চায়, সে কি যেমন আমাদের অলরেডি বাঁধন ভাই বলেছেন, তিনি একটু সাবজেক্টিভিটির কথা বলেছেন, নিজের স্ট্রং জোনের কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে ভালো প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা কি হতে পারে? ধন্যবাদ মাহবুব। ভালো প্রস্তুতির ক্ষেত্রে আসলে যদি মজার করে বলি, বিসিএস এর যদি আমি যুগ বিভাগ করি, আদিম, মধ্য এবং আধুনিক যুগ, তো আমি মনে করি যে আমরা আধুনিক যুগের একদম প্রাক আধুনিক ছিলাম। এখন একদম আধুনিক বা পোস্ট মডার্ন একটা এরা বলতে পারি বিসিএস এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যে সময়টায় এসেছিলাম সেই সময়টায় হয়তো আমি বলবো প্রিলির ক্ষেত্রে আমাদের কিছু ডেটা থাকলে আমরা পরীক্ষায় বসে মোটামুটি ওইটা করতে পারতাম, পাস করে ফেলতে পারতাম বা উতরে যেতাম। কিন্তু আমি এখন মনে করি আমার হাতে ইনফরমেশন থাকতো। যেহেতু বিসিএস এমন একটা লেভেলে এসেছে, জার্নিটা খুব কমপ্লিকেটেড হয়েছে, অনেক অ্যাসপাইরেন্টস এখানে, অনেক প্রতিযোগিতা এবং সবাই খুব কি বলবো, সবাই ক্যালিবার আছে, ক্যাপাসিটি আছে, এরকম প্রতিযোগীর সংখ্যাই দেখা যায় অনেক বেশি। সুতরাং সেখান থেকে একটা প্রিলিতে 15-20 হাজারের মধ্যে টিকে যাওয়া, আমি মনে করি যে ইনফরমেশন আমার জানতে হবে। ইনফরমেশন মিনস আমি যেটা বুঝিয়েছি যে আমার কাছে একটা ভালো সুশৃঙ্খল ডেটা থাকতে হবে, যে ডেটার বেসিসে আমি অ্যান্সার করতে পারবো। শুধু কিছু ডেটা আমি এটা জানি ওইটা জানি, আমি যেটা মেন করেছি আমাকে গোছায় জানতে হবে, আমাকে অ্যান্সারটা সঠিকভাবে দিতে জানতে হবে। আমরা যেমন ধরো অনেক কিছু অনুমান নির্ভর ছিল একটা সময়, কিন্তু এখন অনুমান নির্ভরতা থেকে কিছুটা বের হয়ে আসতে হবে, যেহেতু কম্পিটিশনটা একটা অন্য লেভেলে গিয়েছে। সুতরাং এই জন্য আমি মনে করি যে একটা সিস্টেমেটিক জার্নি হওয়া উচিত, কোনো একটা কোচিং সেন্টার হোক বা যে কোনো সিস্টেম যেটাতে তাকে সবসময় ফোকাস রাখবে, তার ফোকাস কখনো ডাইভার্ট হবে না, শিফট হবে না, এরকম একটা সিস্টেমের মধ্যে তাকে থাকতে হবে বলে মনে হয়। থ্যাংক ইউ ভাই। আপনার কথা শুনে আমি একটা ব্যাপার এখানে খেয়াল করলাম যে রিসেন্ট বিসিএস কোশ্চেন গুলোতে আমরা দেখছি যে আমাদের যে অপশন গুলো থাকছে, অপশন গুলো কিন্তু অনেক কাছাকাছি। মানে একটু দেখা যাচ্ছে যে আগের চেয়ে হয়তো কিছুটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো ভাই একটা কথা বলেছেন, তো এর সাথে ভাই আপনি যদি যুক্ত করতেন যে আমরা অলরেডি একটা উত্তর পেয়ে গেছি যে আপনি কিভাবে জার্নিটা আলাদা করেছিলেন। আপনি বলেছিলেন যে অলরেডি আপনি উত্তর দিয়েছেন। তো এই যদি অ্যাসপিরেন্টদের জন্য আপনাদের যদি আলাদা কিছু বা আপনার যদি স্পেসিফিকলি বলার থাকে যে তাদের কিভাবে পিরি জার্নিটা পার করা উচিত, এখনকার পার্সপেক্টিভে যে কি করা তারা আলাদা যেতে পারে বা কিভাবে তারা আগাতে পারে, এই ব্যাপারে যদি বলতেন। নতুন যারা আছেন, বিসিএস দিতে চান বা যারা অলরেডি চেষ্টা করছেন, অনেকের ক্ষেত্রে আমরা মনে করি দেখি যে আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছিল যে আমরা সিস্টেম ভাঙার ট্রাই করি, যে বিসিএস এর সিস্টেমটা এরকম, এই সিস্টেমের মধ্যে ঢুকে আমাকে সিস্টেম থেকে উতরে যেতে হবে। একটা কথা বলা হয়ে থাকে, ইট ইজ নট ওয়াইজ টু বি ওয়াইজার দ্যান দ্য সিস্টেম। সুতরাং এই যেহেতু সিস্টেমটা এরকম, আমাকে এই সিস্টেমটার মধ্যে থেকেই সিস্টেমকে ক্র্যাক করতে হবে। সুতরাং আমার যেখানে যতটুকু জানা দরকার ততটুকুকে ফোকাস করতে হবে। আমি ধরেন আমার অনেক কিছু জানার তোমার সুযোগ থাকে, পড়তে গেলে দেখা যায় ইন্টারেস্ট ডেভেলপ করে, ঠিক আছে সেটাও আমি করব। কিন্তু আমি যখন প্রিলি যেহেতু আমার একটা কি বলবো প্রাইমারি শিল, যেটাকে আমার ভাঙতেই হবে বিসিএস এর জার্নিতে ঢুকতে হলে, সুতরাং সেটাতে আমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে, এনিও আমাকে 120 125 বা রিগার্ডিং দ্য কোশ্চেন্স ওইভাবে আমাকে অ্যান্সার করে আমাকে প্রিলিটা পাস করতে হবে। প্রিলি পাস না করলে কিন্তু আমি কতটুকু জানি, আমার নলেজের ডেপথ কতটুকু, আমি কতটুকু পারফর্ম করতে পারবো, এই বিষয়গুলোর সুযোগই থাকছে না, যেহেতু আমি রিটেনেই বসতে পারছি না। সুতরাং প্রিলি যেহেতু অনেক ভার্সেটাইল একটা সিলেবাস, অনেক বেশি একটা জনরার কোশ্চেন্স বিভিন্ন বিষয় থাকে, সুতরাং সেখানে আমাকে যদি পাস করতে হয়, ভালো করতে হয়, সুতরাং আমাকে খুবই স্পেসিফিক হইতে হবে যে আমি এই বিষয়গুলো পড়বো, এইখান থেকে মোটামুটি আমি সব জানবো। যে কোনো ধরনের কোশ্চেন যেন আমি এই জনরা থেকে আসলে আমি যেন পারি। সুতরাং আমাকে সিস্টেম মেনে আমাকে প্রিলিটা পাস করতে হবে, তারপরে আমি রিটেনে গিয়ে সিস্টেম ব্রেক করব। তখন গিয়ে আমি অনেক কিছু পড়ব, আমার নিজস্ব ফিলোসফিক্যাল যে পড়াশোনা আছে, আমার বিভিন্ন জনের, আমার সাবজেক্টিভ নলেজ যেটাই হোক, আমি সবগুলাকে ব্লেন্ড করে একটা কিন্তু নিজের মতো করে পারফর্ম করার সুযোগ থাকে। প্রিলিতে কিন্তু নিজের মতো করে পারফর্ম করার সুযোগ নেই। সিস্টেম যেভাবে আমাকে চাইবে আমাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে সিস্টেমের মধ্যে থেকে বের হয়ে আসে।
তো ভাইয়া থ্যাংক ইউ। আপনি বুঝতে পেরেছি আপনি কোন জিনিসটাতে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আমি লাস্ট একটা কোয়েশ্চেন করে শেষ করতে চাই। এটা যেহেতু আপনাকে দ্বারা আমি শেষ করব। সেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে ভাই এখন বিসিএস জার্নিটাই কিন্তু অনেক বড় হয় আরকি, হ্যাঁ? তো দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশনটা একটু চলে আসে। তো আ যদিও আজকে পিলি বেস্ট কথা ছিল, তবে এটা দিয়ে আমি শেষ করতে চাই যে লং জার্নিটাকে আমাদের ফ্রাস্ট্রেশন ছাড়া আমি কিভাবে ফোকাস রাখতে পারি যদি এই ব্যাপারে লাস্ট কিছু বলতেন? ধন্যবাদ বাবু। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। আমাদের বিসিএস এর জার্নিটা এত বড় এবং এত অনিশ্চিত, সেখানে নিজেকে ধরে রাখা দীর্ঘ সময়ের জন্য এত সময় ইনভেস্ট করা, এটা আসলে মানে কি বলবো, জীবনের ঝুঁকি নেয়া অনেকটা। যেহেতু আমি লাইফের একটা দীর্ঘ সময় এখানে ইনভেস্ট করছি, দেখা যায় আমার ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে হ্যাম্পার্ড হতে পারে। এই ক্ষেত্রেও আমি বলবো, এক্ষেত্রে আমাদের যে আজকে সেশন তুমি যেটা পরিচালনা করছো, যে প্রিলির গুরুত্ব অপরিসীম। কারণ আমি প্রত্যেকটা প্রিলিকে মনে করি বিভিন্ন ট্রেনের একটা বগি, একটা ট্রেনের একটা বগি। আমাদের একটা পিলি দিয়ে আমার যদি পরের পিলিটা মিস হয়, আমি কিন্তু একটা অনেক দীর্ঘ সময়ের জন্য লাইনচ্যুত হয়ে গেলাম, পরের বগিটা মিস করলাম বা পরের ট্রেনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা পিলি আমাকে পাস করতে হবে। আমার ফাইনাল রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত যতগুলো আমি পাচ্ছি সবগুলা পাস করলে, এতে যেমন আমি মেন্টালি চাঙ্গা থাকবো, আমার হাতে সবসময় অপশনস থাকছে। একটা রিটেন খারাপ হলে পরেরটাতে আমার রিটেন ভালো করার সুযোগ থাকছে। এবং আমি যেটা বলবো যে ফোকাস ধরে রাখলে আমি ওই হতাশার বা বিভিন্ন বিষয়গুলো কম আসবে। আমাকে সবসময় ফোকাস থাকতে হবে। আমি যে কাজ করছি ওইটা নিয়েই ব্যস্ত। আমি ধরো পিলের জন্য পড়ছি, বিসিএস এর জন্য পড়ছি, ওটা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে। আমি যদি অন্যান্য চাকরি করি সেখানেও আমি সময় দিব। পরবর্তীতে বাসায় এসে যদি আমি পড়তে বসি, সেখানেই আমার ফোকাসটা বাড়াইতে হবে। আমি যদি ফোকাসড হয়ে যাই, তখন দেখা যায় আমার মধ্যে ডিপ্রেশন বা তুলনা করি হেরোর সাথে সবসময়। এতে দেখা যায় আমাদের মধ্যে হতাশার জায়গাগুলো চলে আসে। এক একজনের ট্র্যাক, ক্যারিয়ার পাথ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে আমি মনে করি নিজের ফোকাস ধরে রাখতে পারলে সাকসেসফুল হওয়া যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা একদম আজকের যে আমাদের ক্যারিয়ার আড্ডার যেখানে মূল টপিকটা ছিল বিসিএস প্রিলি, সেখানে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আমাদের ২ জন খুব কাছের ভাইকে পেয়েছি এবং ২ জন খুব মেধাবী ভাইকে পেয়েছি, যারা তাদের নলেজ দিয়ে, তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের মতামত দিয়ে কিন্তু আমাদেরকে অনেকভাবে হেল্প করেছে। তো আমি আশা করব ভাইদের কাছে, এবং আমার অনুরোধও থাকবে যে তারা পরবর্তীতে তাদের সময়গুলোতে বা ফাঁকা সময়গুলোতে আমরা যাতে তাদেরকে পাই, তারা যাতে তাদের পাথেয়গুলোকে আমাদের সামনে স্পষ্ট করেন। কারণ একদম বা এক কথায় বলতে গেলে সফলদের পথে চলতে গেলে অবশ্যই আমরা সেখানে সফলতায় পৌঁছাতে পারবো। সো আজকে এখানে আমরা শেষ করছি। আর আমাদের যারা পরবর্তীতে যারা লিসেনার থাকবেন তাদের জন্য যেটা আমি বলব, যে আপনাদের জন্য যে আমাদের যে প্রোগ্রামটা আছে, যে হার্টসের ক্র্যাক দ্য বিসিএস, এর আলোকে আপনাদেরকে আমরা একটা সাজেশন প্রোভাইড করব, এবং শুধুমাত্র আপনাদের প্রিলি অ্যাসপিরেন্টদের জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা করা। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। এখানকার এই ভিডিওটি যখন আপলোড করা হবে, তখন আপনাদেরকে কমেন্ট বক্সে যে সাজেশনটা সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে, এবং আপনারা যদি ইমেইল মেনশন করেন তাহলে কিন্তু সেখানেও আমরা দিয়ে দিব। আমরা ভাইদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং এর মাধ্যমে আজকের সেশনটি আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।